দর্শক আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি দীপ্ত টিভির সাপ্তাহিক টক শো বিজ ট্রেন্ডসের আজকের আয়োজনটি একদমই দুদিন আগে বাজেট ঘোষণা হয়েছে। সেই বাজেটটি হচ্ছে 6,03,681 কোটি টাকার বিশাল বাজেট, অর্থাৎ স্বাধীনতার পর সবচেয়ে বড় বাজেট দিয়েছেন অর্থমন্ত্রী। এই বাজেট নিয়েই বাজেট 2021-22 প্রত্যাশা ও প্রাপ্তি এ বিষয়ে আলোচনার জন্য তিনজন অতিথি আমার সঙ্গে যোগ দিয়েছেন। স্টুডিওতে দুজন এবং অতিমারি চলছে, সে কারণে বন্দরনগরী চট্টগ্রাম থেকে একজন জুমে আমার সঙ্গে যোগ দিয়েছেন। আমি একটু আলোচকদের কাছে পরিচয় দিয়ে যেতে চাই। আমার সঙ্গে রয়েছেন স্টুডিওতে জহিরুল হক ভূঁইয়া, আপনাকে স্বাগত জানাচ্ছি। তিনি মহাসচিব বাংলাদেশ দোকান মালিক সমিতি। একই সঙ্গে আমার সঙ্গে রয়েছেন MA হানিফ, যিনি ডিরেক্টর সেলস অ্যান্ড মার্কেটিং এডিসন গ্রুপ। একই সঙ্গে বন্দরনগরী চট্টগ্রাম থেকে দর্শক আমার সঙ্গে যোগ দিয়েছেন খন্দকার বেলায়েত হোসেন, তিনি জুমে সংযুক্ত রয়েছেন, সাবেক পরিচালক BGME। তিনজনকেই স্বাগত জানাচ্ছি। স্বভাবতই আমি শুরুতেই বলছিলাম যে 6,03,681 কোটি টাকার এই বিশাল বাজেট অর্থমন্ত্রী ঘোষণা করেছেন। তিনি বলছেন এটি বাস্তবায়নযোগ্য। আপনার কাছে যেতে চাই সে কারণে যে এই যে এত বড় একটা পরিস্থিতির মধ্যে আপনারা অতিমারিটা কাটিয়ে দিলেন, এত বড় একটি বাজেট, 6,03,681 কোটি টাকার বাজেট, সবচেয়ে বড় বাজেট দেশের ইতিহাসে। প্রত্যাশার জায়গায় আসলে কতটুকু আপনাদের প্রাপ্তি রয়েছে? জহিরুল হক ভূঁইয়া, আপনি যদি একটু আমার সঙ্গে যোগ করতে নিন। বৈশ্বিক মহামারী করোনার সময়ে যে বাজেটটি ঘোষণা হয়েছে, এটা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট। এবং যতটুকু আমি দেখেছি, আমি আসলে অর্থনীতিবিদ নই যে এটার সুলছাড়া বিশ্লেষণ করা আমার পক্ষে সম্ভব নয়, তবু সাদা মাটা জ্ঞানে আমি যতটুকু দেখেছি বাজেটটি অত্যন্ত সুষম বাজেট। তবে সেই ক্ষেত্রে এই ধরেন আমাদের গত 1.5 বছরের এই করোনা মহামারীতে 80 লাখেরও বেশি লোক আপনার চাকরি হারিয়েছেন, প্রায় 2 কোটির মতো লোক দারিদ্র্যসীমার নিচে চলে গেছেন। সেই ক্ষেত্রে বিনিয়োগ বান্ধব যদি কিছু পদক্ষেপ, স্পেশাল পদক্ষেপ গ্রহণ করা যেত, সেই ক্ষেত্রে কিছু কর্মসংস্থানের সৃষ্টি হতো বলে আমি মনে করি। এছাড়া বাদবাকি যতটুকু বাজেট হয়েছে, আল্লাহর রহমতে অত্যন্ত সুন্দর বাজেট হয়েছে। এবং মাননীয় অর্থমন্ত্রী একেবারেই একটা খুব সাহসিকতার পরিচয় দিয়েছেন যে মহামারী করোনার মধ্যে এত বড় একটা বাজেট, যে বাজেটটি বাস্তবায়ন করা আসলেই একটা চ্যালেঞ্জের ব্যাপার। তো আমরা আশা করি এই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই গত দুর্যোগকালীন সময়ে যেভাবে আমরা বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করতে দেখেছি ওনাকে, এবং ওনার নেতৃত্বে আমাদের দেশে করোনা যেভাবে আল্লাহর রহমতে প্রতিরোধ করার আমাদের সুযোগ হয়েছে, পাশাপাশি অর্থনীতিকেও একেবারে মিনিমাম একটি জায়গায় ধরে রাখার যে আন্তরিক প্রচেষ্টা উনি চালিয়েছেন, সেই ক্ষেত্রে এই বাজেটটি একটি যুগোপযোগী এবং সময় উপযোগী বাজেট বলা যেতে পারে। জি, জহিরুল হক ভূঁইয়া, আপনি আমার সঙ্গেই থাকবেন। নিশ্চয়ই আলোচনায় আরও বিস্তারিত আপনাদের যেই খাতগুলো রয়েছে সেই খাতগুলো নিয়ে আলোচনা করবে। এবং এরপর যে একটু খন্দকার বেলায়েত হোসেন, যিনি চট্টগ্রাম থেকে আমার সঙ্গে জুমে সংযুক্ত আছে, তার কাছে যেতে সাবেক পরিচালক BGME। আপনার কাছে একটু জানার ছিল যে 6,03,681 কোটি টাকার এই বাজেটে RMG সেক্টর, যে সেক্টর নিয়ে আপনারা আসলে কাজ করেন, গত 1.5 বছরে কতটা মন্থর গতিতে আপনাদের ব্যবসা বাণিজ্য করতে হলো? কেমন দেখলেন আসলে ব্যবসা বাণিজ্যের আপনাদের সেক্টরের দুর্দশা বা প্রাপ্তিই বা কী ছিল এই অতিমারির সময়ে, সেটি দিয়ে আসলে শুরু করতে চাই। প্রথমে আপনাকে এবং যারা শুনছেন সকলকে আসসালামু আলাইকুম এবং ধন্যবাদ জানাচ্ছি আমাকে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার সুযোগ করার জন্য। তো আমি সঙ্গত কারণে আমার যে প্রত্যাশা বলার আগে আমার যে কেন এটা প্রত্যাশা তার জন্য আমি একটু পিছনের দিকে আমাকে যেতে হচ্ছে। আপনারা জানেন 2020-এর এপ্রিলের 26 তারিখ থেকে আমাদের লকডাউন, কোভিড প্রথম, সেটার দখল সম্বন্ধে আপনারা সবাই অবগত। তো এই সময়োচিত আমাদের বিজ্ঞ প্রধানমন্ত্রী যে উদ্যোগ এবং যে প্রণোদনা নামক সহজ ঋণ দিয়ে আমাদেরকে যে চলার পথের বেশ সহায়ক শক্তি হিসাবে কাজ করেছে, এটার জন্য ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। এর পরবর্তী পর্যায়ে আমাদের বেশ কিছু কারখানা বিভিন্নভাবে এফেক্টেড হয়, ডিসকাউন্ট, ক্যান্সেলেশন, ডেফার। তো ধাপে ধাপে, এবং সবচেয়ে বেশি আতঙ্ক ছিল যে করোনার সময় আমাদের যারা মূল চালিকা শক্তি, আমাদের শ্রমিক
সংখ্যা, তাদের অসুস্থতা। তো আসলে তাদের ইমিউনিটি বেশ ভালো আল্লাহর রহমতে। সেই আশঙ্কা থেকে আমরা বেরিয়ে আমাদের যারা কম্পিটিটর ছিল, মোটামুটি সরকারের সহায়তায়, আমাদের চেষ্টায়, আমাদের সাথে যারা স্টেক হোল্ডার ছিলেন সবার সহায়তায় আমরা মোটামুটি খুব একটা বড় ধরনের চাপে পড়ি নাই। এর পরবর্তীতে আমাদের আশা ছিল যে হয়তো করোনা শেষ। এরপরে আপনারা জানেন যে আমাদের সেকেন্ড ওয়েভ আবার আমাদের সেক্টরকে আঘাত করলো। তো এই দুটো আঘাতের মধ্যে আমাদের নেগেটিভ গ্রোথ, আমাদের পোশাক শিল্পে 7.2% মাইনাস গ্রোথ এবং টেক্সটাইল শিল্পে 5.3% মাইনাস গ্রোথ। এই মাইনাস গ্রোথটা দিবালোকের মতো স্পষ্ট যে মাইনাস গ্রোথ যখন হবে আমাদের কস্টিং বাড়বে, আমরা ফাইন্যান্সিয়াল সক্ষমতা, আমরা খুব চাপে আছি। তারপরও আমরা আশায় বেঁধে আছি এই জন্য, যেহেতু আমাদের সম্বন্ধে অবশ্যই সর্বোচ্চ পর্যায় থেকে সবাই ওয়াকিবহাল আছেন, আপনারা স্টাডি করেন। আর আমাদের সাথে যারা আপনার কম্পিটিটর দেশ আছে, তুলনামূলক যাদের কাছে আমরা মাল এক্সপোর্ট করি তাদের কাছে আমাদের অবস্থানটা মোটামুটি করোনার মধ্যেও ভালো। সুতরাং এই জায়গাটায় আমাদের প্রত্যাশা যেটা ছিল, এই বাজেটে আমাদের কস্ট এফেক্টিভ যেন না হয়, কোনো রকম বাজেটে যেমন খরচ, যেমন ধরেন যেটা আমরা আতঙ্কে থাকি, সোর্স ট্যাক্স, ভ্যাট এবং অন্যান্য গ্যাস, বিদ্যুৎ বা আনুষঙ্গিক যেগুলি আমাদের ফ্যাক্টরি ওভারহেড কস্ট বাড়িয়ে প্রোডাকশন কস্টকে এফেক্ট করে, সেটার জন্য আমরা বাজেট আসলে এটা সত্যি কথা বলতে আমরা একটু আতঙ্ক থাকি। তো মোটামুটি আমি ধন্যবাদ জানাচ্ছি মাননীয় অর্থমন্ত্রী এবং সরকারের নীতি নির্ধারকদেরকে যারা সিদ্ধান্ত নিয়েছে, যেটা গত পরশুদিন যে বাজেটটা হলো, তো সেটা মোটামুটি আমরা যে আতঙ্কটা ছিলাম সে আতঙ্ক মুক্ত বলা চলে, নাম্বার 1। নাম্বার 2, প্রতিটা সাইট ওনারা খেয়াল করেছেন, বাজেটে তা স্পষ্ট। তবে আমরা আরো কিছু আমরা সাশ্রয় চাচ্ছিলাম মনে মনে। তারপরে মোটামুটি আমি মন্দের ভালো হিসাবে বলতে চাচ্ছি যে ঘাটতিটুকুন আছে আমরা চেষ্টা করব ইফিসিয়েন্সি বাড়িয়ে আমাদের ওভারঅল কস্টিংটা কমিয়ে আমরা মোটামুটি বাজারে টিকে থাকার জন্য। নিশ্চয়ই খন্দকার বেলায়েত হোসেন, আপনার সঙ্গে আরও আলোচনা করবো, আপনাদের প্রত্যাশা আরও একটু জানতে চাই। তো আপনি আমার সঙ্গে যুক্তই থাকবেন। আবার একটু স্টুডিওতে ফিরতে চাই। আপনাকে স্বাগত জানাচ্ছি এম এ হানিফ। আপনি তো একটি বড় মোবাইল সেবাদান প্রতিষ্ঠান বা মোবাইল বাজার সম্পর্কে আপনি কাজ করছেন দীর্ঘদিন ধরে। তো বাংলাদেশে মোবাইল ফোনের বাজারটা কেমন দেখছেন? বাজেট হলো দুদিন আগে, তো কিছু তো প্রণোদনাও এসেছে, আবার কিছু ধরনের প্রতিবন্ধকতাও দেখা গেছে, যেমন আমদানিকৃত বিদেশি যে হ্যান্ডসেট তার উপর শুল্ক আরোপ করা হয়েছে। তো সব মিলে কেমন বাজেট দেখলেন? থ্যাংক ইউ ভেরি মাচ। টোটাল বাজেট নিয়ে আমরা আসলে আমি বলবো ওভারঅল আমাদের প্রত্যাশার চেয়ে প্রাপ্তিটা অনেক বেশি হয়েছে। স্পেশালি আমি যদি বলি মোবাইল ফোন সেক্টরে টোটাল বাজেটে আমাদের এক্সপেকটেশন যা ছিল, আমার মনে হয় 100%-এর জায়গায় 120% হচ্ছে তার প্রাপ্তিটা হয়েছে। সো শর্টে যদি আমি বলি, বাংলাদেশের মোবাইল ফোন মার্কেটটা আসলে অলমোস্ট প্রায় এখন সাবস্ক্রাইবার আছে হচ্ছে 17 কোটি প্লাস, এবং মোবাইল হ্যান্ডসেট মার্কেটে আছে অলমোস্ট হচ্ছে প্রায় 12 কোটির মতো। এর মধ্যে 30%-এর মতো স্মার্টফোন আর হচ্ছে 70%-এর মতো ফিচার ফোন। আর বাংলাদেশে প্রতি বছরে অলমোস্ট 3 থেকে 3.5 কোটি মোবাইল ফোন বিক্রি হয়। এই 3.5 কোটির মধ্যে 80 থেকে 90 লাখের মতো থাকে হচ্ছে স্মার্টফোন, বাদবাকিটা হচ্ছে ফিচার ফোন। সো কারেন্ট বাজেটের মধ্যে আমি যদি বলি, প্রত্যাশা আমাদের ফার্স্ট ছিল হচ্ছে যে আমাদের মেড ইন বাংলাদেশ যারা আমরা বিজনেস করছি, মেড ইন বাংলাদেশটাকে যাতে একটু বিজনেস ওয়াইজ প্রায়োরিটাইজ করা হয়, এটা হচ্ছে আমাদের ফার্স্ট একটা এক্সপেকটেশন ছিল। সেকেন্ড যদি বলি, আমাদের গ্রে মার্কেটটা হচ্ছে আমরা ফর্মালি যারা বিজনেস করছি প্লাস রেভিনিউয়ের গভর্নমেন্টের একটা রেভিনিউ পার্ট থেকে বড় ধরনের একটা ক্ষতির সম্মুখীন হচ্ছিল। আমি যদি বলি, বাংলাদেশের এই 12 কোটির মধ্যে অলমোস্ট 4 কোটির মতো স্টিল মোবাইল ফোন মার্কেটে আছে বা গ্রাহকদের হাতে আছে, যেটা আউট অফ ট্যাক্স, উইদাউট ট্যাক্সে বাংলাদেশে ঢুকে পড়েছিল। ওই মার্কেটটাকে যতটুকু ডেমিনিশ করা যায়, তাহলে ফর্মাল বিজনেস যারা করবে তাদের জন্য অনেকটা নতুন উইন্ডোজ ওপেন হবে। সো ওই জায়গাটাতে নর্মালি গ্রে মার্কেটটা কীভাবে অফ করা যায়, এটা একটা এক্সপেকটেশন ছিল। থার্ড এক্সপেকটেশন যদি বলি, আমাদের 4G মার্কেটটাকে কীভাবে পেনিট্রেট করা যায় বাংলাদেশের মধ্যে, ওই জায়গায় একটা গভর্নমেন্টের কোনো
ক্লিয়ার ডিরেকশন থাকে কিনা। ফোর্থ যদি বলি যে আমাদের মোবাইল ফোন সেক্টরে প্রতি বছরই বাজেটে নতুন করে কিছু ইম্পোজ করা হয়, আমরা একটা ভীতির মধ্যে থাকি যে অ্যাটলিস্ট লং টার্ম একটা প্ল্যান করা যায় কিনা, যে 5 বছর 10 বছরের জন্য লং টার্ম একটা ফিক্সড প্ল্যান করা যায় কিনা। প্লাস হচ্ছে আমাদের প্রতি বছরে বছরে হচ্ছে আমাদের যারা ম্যানুফ্যাকচারার আছে গত প্রতি বছরই 1 বছর করে এক্সটেন্ড করা হয়েছিল হচ্ছে ট্যাক্স রিবেটটা। সো আমরা এক্সপেক্ট করেছিলাম যে এবারও কি 1 বছর হবে কিনা। সো এটা হচ্ছে নর্মালি প্রত্যাশা। আমি যদি প্রাপ্তি বলি, নাম্বার 1 প্রত্যাশা ছিল হচ্ছে মেড ইন বাংলাদেশকে প্রায়োরিটাইজ করা। অ্যাবসোলুটলি বাংলাদেশে গত বছরে টোটাল 3 কোটির মতো যেটা ফর্মাল বিজনেস হয়েছে, তার মধ্যে 1.5 কোটির মতো ছিল হচ্ছে বাংলাদেশে ম্যানুফ্যাকচারিং করা, আর 1.5 কোটির মতোই ছিল হচ্ছে বাইরের থেকে ইম্পোর্ট করা। সো এবার বাজেটে যেটা করা হয়েছে যে এই 1.5 কোটির মধ্যে যদি বলি, স্মার্টফোন অলমোস্ট 80% বাংলাদেশে ম্যানুফ্যাকচারিং হয়েছে 2020 সালে। তার মানে স্মার্টফোন হচ্ছে 15 to 20% হচ্ছে ম্যানুফ্যাকচারিং হয়েছে অনলি বাইরের থেকে, যেটা ইম্পোর্টের মাধ্যমে আনা হয়েছে। আর ফিচার ফোন জাস্ট অপোজিট, ফিচার ফোনে অলমোস্ট হচ্ছে 41% অনলি ম্যানুফ্যাকচারিং হয়েছে, আর টোটাল 59% হচ্ছে টোটালি ইম্পোর্ট করা হয়েছিল। সো ওই ইম্পোর্টের জায়গাটাতে আমাদের এক্সপেকটেশন ছিল যে মেড বাই বাংলাদেশের আওতায় সবাইকে নিয়ে আসা যায় কিনা। সো গভর্নমেন্ট যে পার্টটা করেছে, 2টা চেঞ্জ করেছে। একটা হচ্ছে কাস্টম ডিউটি, যেটা 10% ছিল ওটাকে 25% করেছে। শুধুমাত্র সিবিইউ বা যারা হচ্ছে ইম্পোর্ট করে নিয়ে আসবে তাদের জন্য একটু বাড়িয়ে দেওয়া হয়েছে। প্লাস হচ্ছে রেগুলেটরি ডিউটিটা হচ্ছে আমাদের সিবিইউর জন্য 0 ছিল, এটাকে 3% করা হয়েছে। তার মানে টোটাল, এটা ফিচার ফোনে বলবো, ফিচার ফোনই এই চেঞ্জটা করা হয়েছে, যেটাতে আগে ফিচার ফোনে 32% ট্যাক্সে টোটাল প্রোডাক্টটা নিয়ে আসতে পারতো, এখন সেটা টোটাল ইফেক্টটা হবে হচ্ছে 57%-এর মতো। তার মানে 25%-এর মতো একটা জাম্পিং হবে। সো জাম্পিং হওয়াটার কারণে ওভারঅল যারা বাইরের থেকে ইম্পোর্ট করতো এই জায়গাটা তারা একটু ডিসকারেজড হবে, এবং বাংলাদেশ কী হবে, বাংলাদেশের আপনার বড় একটা ইনভেস্টমেন্ট ইনকার হবে, বড় একটা এমপ্লয়মেন্ট জেনারেশন হবে। কারণ 50% যেটা বাইরে আসতো এটা যদি দেশে হয়, তার মানে ম্যানুফ্যাকচারিং পার্টটা অনেক বেশি বড় হবে সিম্পলি। আর একটু শর্টে যদি বলি যে সেকেন্ড পার্ট যেটা বললাম গ্রে মার্কেটটা, এই জায়গাটাতে গভর্নমেন্ট এই জুলাই থেকে যে স্টার্ট আপটা দেখলাম, জুলাই থেকে আমাদের হচ্ছে আইএমআই ট্র্যাক করে বিটিআরসি থেকে ডিরেক্ট যেটা অবৈধ কানেকশনগুলো ছিল নেক্সট 3 মান্থের 90 ডেজের একটা প্রজেকশন নিয়েছে, যেটা অফ করে দিলে তাহলে এর মাধ্যমে কাস্টমারকে এডুকেট করা হবে, তারপর হচ্ছে অপারেটরের মাধ্যমে এডুকেট করা হবে, বাট একটা পর্যায়ে গিয়ে অফ হবে। হওয়ার পর এর পরবর্তীতে গ্রে মার্কেট, যেটা এনে আমরা যে প্রোডাক্টটা হয়তো 10,000 সেল করছি, ওটা 4,000 টাকা 6,000 টাকায় সেল করছিল গ্রে মার্কেটে, ট্যাক্সটা টোটালি ফাঁকি দিচ্ছিল। সো এই মার্কেটটা হলে আমরা যারা সৎ বিজনেস করি, অনেস্ট বিজনেস করি, তাদের জন্য রুটটা ওপেন হয়ে যাবে, এবং দেশে যারা বিজনেস করে। এক্স্যাক্টলি। আর থার্ডের পোর্টটায় যদি বলি আমরা স্মার্টফোনের লং টার্ম স্ট্র্যাটেজি, যেটা বললাম যে প্রতি বছর 1 বছর করে ট্যাক্সটা রিবেট দেওয়া হচ্ছিল। এবছর আলহামদুলিল্লাহ আমরা এক্সপেক্ট করেছিলাম হয়তো 3-4 বছর দিবে, বাট অ্যাটলিস্ট হচ্ছে 1 বছর থেকে এবার 2 বছর করা হয়েছে। নেক্সট 2 ইয়ার্সের জন্য হচ্ছে ট্যাক্স রিবেট যারা ম্যানুফ্যাকচারিং করে তাদের জন্য করা হয়েছে। সো ওভারঅল যদি বলি মোবাইল ফোন সেক্টরে আমাদের মার্কেটটা, স্মার্টফোনের মার্কেটটা একটু স্ট্যাবল ছিল 2016 থেকে 2020 সাল পর্যন্ত। 2016 সালে স্মার্টফোন মার্কেট ছিল 80 লক্ষের মতো, স্টিল স্মার্টফোন মার্কেটটা 80 লক্ষের মতো। বাট গত বছরে যেটা করোনাকালীন সময় ডিজিটালাইজেশনের কারণে ওভারঅল স্মার্টফোন মার্কেটটা একটু 15%-এর মতো গ্রো হয়েছে। সো আমরা ডিজার্ভ করছি এবছরে স্মার্টফোন মার্কেটটা এই 80 লাখের ক্লোজ থেকে বের হয়ে অলমোস্ট 1 কোটির মতো চলে যাবে, যেটা স্মার্টফোনের বা ফিচার ফোন টোটাল মার্কেটটা হচ্ছে প্রায় 11,000 কোটি টাকা পার বছরে হয়। এটা আমরা ডিজার্ভ করছি যে এটা 15,000 কোটি টাকার মতো চলে যাবে, যদি আমরা ইলিগাল মার্কেট সহ যেটা আমরা এক্সপেক্ট করেছি সেটা ইনশাল্লাহ হয়। সো ওয়ে ফরওয়ার্ড ইনশাল্লাহ আলোচনা হবে। নিশ্চয়ই সেই সুদিনের অপেক্ষা নিশ্চয়ই করতেই হচ্ছে, এবং এই বাজেট নিয়ে কথা বলবো, এবং আরও ইলেকট্রনিক্স পণ্য সামগ্রী সেগুলোর উপরেও একটু বাজেটে প্রণোদনাও এসছে, আবার নেতিবাচক কিছু সংবাদও রয়েছে, সেগুলো নিয়ে আলোচনা করব। দর্শক, আপনারা দেখছেন দীপ্ত টিভির সাপ্তাহিক আয়োজন বিজ ট্রেন্ডস। আজকের আয়োজনে আমরা বাজেট নিয়ে কথা বলছি, প্রাপ্তি প্রত্যাশা কেমন হলো 21-22-এর এই বড় বাজেট সেটি নিয়ে। তবে একটা বিরতি নিচ্ছি, বিরতির পর নিশ্চয়ই আপনাদের সঙ্গে পাবো। দর্শক, আবারও আমন্ত্রণ জানাচ্ছি বিরতির পর নিটল টাটা বিজ ট্রেন্ডসে। আমার সঙ্গে 3 জন অতিথি রয়েছে, স্টুডিওতে 2 জন, একজন জুমে সংযুক্ত রয়েছেন, নিশ্চয়ই আপনারা পর্দায় দেখতে পাচ্ছেন। দর্শক, যে বিষয়ে আলোচনা করছি বাজেট 2021-22 প্রত্যাশা এবং প্রাপ্তি, বড় বাজেট, দেশের ইতিহাসের সবচেয়ে বড় বাজেট। আমার সঙ্গে যে অতিথি রয়েছেন মোহাম্মদ জহিরুল হক ভূঁইয়া, মহাসচিব বাংলাদেশ দোকান মালিক সমিতি। আপনি বলছিলেন যে আপনারা তো সরকারের বা দেশের অর্থনীতির বড় অংশীজন, আপনাদের যে অবদান অতিমারি চলছে, তার মধ্যে ব্যবসা করতে অনেক চ্যালেঞ্জ পোহাতে হচ্ছে। চ্যালেঞ্জগুলো বলবেন, এবং
সিগনিফিকেন্ট যে বিষয়ে আমি একটু জানতে চাই যে প্রসাধনী শিল্প বা কোকারিজ এই সমস্ত শিল্পে কিন্তু আমদানি যে শুল্ক সেগুলো বাড়ানো হয়েছে। আপনি সেই ব্যবসার সঙ্গে জড়িত, তো চ্যালেঞ্জ কতটা দেখছেন এই বাজেটের পর, আসলে কি ধরনের প্রত্যাশা ছিল সেখানে? ধন্যবাদ আপনাকে। আমরা আশা করেছিলাম যে এই দুর্যোগময় মুহূর্তে মহামারীকালে ব্যবসায়ীদেরকে একটু সহযোগিতা দেওয়ার জন্য শুল্ক হার কিছুটা নামিয়ে আনা হবে বিভিন্ন ক্ষেত্রে। আপনি পর্যালোচনা করলে দেখতে পাবেন প্রসাধনী সামগ্রী আমরা যারা আমদানি করি, দেশে যে প্রসাধনী সামগ্রী উৎপাদিত হচ্ছে তাতে 60% চাহিদা পূরণ হয়, আর বাকি 40% প্রসাধনী সামগ্রী আমদানির মাধ্যমে এ দেশের চাহিদা পূরণ করা হয়। তো সেই ক্ষেত্রে এখানে এতটাই বেশি ট্যাক্স নির্ধারণ করা হয়েছে যে এটা কোনো অবস্থাতেই আর কম মূল্যে কোনো মানুষের কাছে পৌঁছানো আমাদের পক্ষে সম্ভব না। কারণ আমরা ট্যাক্স যদি কম থাকে সেক্ষেত্রে আমাদের আমদানি বা আমাদের ল্যান্ডিং কস্ট অবতরণ মূল্য যদি কম হয় সেই সুবিধাটুকু কিন্তু ভোক্তাই পায়। আমরা একটা নির্ধারিত লাভের মধ্য দিয়ে আমরা একটা ব্যবসা পরিচালনা করি, সেই জায়গাটাতে যতটুকু সুবিধা পায় আমরা ততটুকু সুবিধা, ম্যাক্সিমাম সুবিধাটুকু আমরা ভোক্তাদেরকে দিয়ে থাকি। তো এই ক্ষেত্রে এই দ্রব্যমূল্যের দাম বেড়ে যায় এবং আমার মনে হয় যে মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যায় এই প্রসাধনী সামগ্রী। এবং পাশাপাশি একদম একটা নিত্য প্রয়োজনীয় পণ্য যেমন গ্লাসওয়্যার, সিরামিক ওয়্যার, এই সমস্ত পণ্যগুলো, সিরামিক আমাদের দেশে অনেকগুলো প্রতিষ্ঠিত কোম্পানি রয়েছে যারা রপ্তানিতে খুব বেশি মাল রপ্তানিই করে, মানে এখানে লোকাল বাজারের জন্য খুব বেশি উৎপাদন ওনারা করতে পারেন না এবং করেনও না। আমাদের দেশে যদি আপনি মনে করেন এই যে মন্য সিরামিক, আপনি যদি মন্য সিরামিকের মাল পেতে হয় তাহলে ওনাদেরকে অন্তত 15 দিন 1 মাস আগে টাকা দিয়ে অপেক্ষা করতে হবে যে কবে আপনি পাবেন, এরকম একটা অবস্থা রয়েছে বিরাজমান। সেই ক্ষেত্রে আমরা মনে করি যে এই জায়গাটাতে যদি কিছুটা ছাড় দিয়ে অন্তত কিছু শুল্ক আর কমিয়ে এই বাইরের যে পণ্যগুলো আছে সেগুলোকেও পাশাপাশি বাজারজাতের অনুমতি দেওয়া হতো তাহলে এই দেশের মানুষ গরিব দুঃখী সকল শ্রেণীর মানুষ আপনার একটু উপকৃত হইতো। আর এরপরে আসছে গ্লাসওয়্যার। আমাদের দেশ কিন্তু এখনও গ্লাসওয়্যারের দিক থেকে অতটা একেবারেই যে আমাদের শিল্পগুলো এখানে গ্লাসওয়্যারের দিকটা খুব বেশি নজর দেয়নি এবং গ্লাসওয়্যারের অনেক কোনো কোম্পানি প্রতিষ্ঠিত হয়নি। ইতিমধ্যে জাস্ট নাসির গ্লাস সহ 2-1টা গ্লাস কোম্পানি আমাদের এখানে প্রোডাকশন শুরু করেছে, যা চাহিদার তুলনায় একদমই নগণ্য। তো এই পণ্যগুলি আমাদেরকে আমদানি করে বা এই বাজারে চাহিদা পূরণ করতে হয়। সেই ক্ষেত্রেও যদি কিছুটা ছাড় দেওয়া যেত গ্লাসওয়্যারের ক্ষেত্রে তাহলে সকলেই উপকৃত হইতো, ব্যবসাতেও গতি আসতো, ব্যবসায়ীরাও উপকৃত হইতো এবং দেশের ভোক্তা সাধারণও উপকৃত হইতো। তো এই সকল ক্ষেত্রে সবসময় আমি বলে থাকি যে আসলে এই ক্ষেত্রে কতগুলো সুবিধার দিক আছে। যখন একটা শুল্ক হার কমিয়ে দেওয়া হয় সেক্ষেত্রে যেমন মনে করেন মানি লন্ডারিংয়ের একটা সম্ভাবনা কমে আসে এবং ওভার ইনভয়েসিং, আন্ডার ইনভয়েসিং, একবারই শুল্ক কম হইলে পরে আবার ওভার ইনভয়েসিংয়ের একটা সুযোগ সৃষ্টি থাকে অসাধু ব্যবসায়ীদের জন্য, আবার বেশি ডিউটি হইলে অসাধু ব্যবসায়ীদের জন্য একটা আন্ডার ইনভয়েসিংয়ের সুযোগ সৃষ্টি হয়, যেটা আমাদের দেশের এই ফরেন কারেন্সিটাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে। এটা আমরা রোধ করতে পারি না। এটা রোধ করার জন্য আমার মনে হয় পৃথিবীর অন্যান্য দেশের মতো যে সকল উন্নত দেশে শুল্ক হার কম সেখানে কিন্তু আপনি দেখতে পাবেন যে সেখানে এই মানি লন্ডারিংয়ের পরিমাণ খুবই কম। তো এই ব্যাপারটা যদি একটু খেয়াল রাখা হতো এবং এই ব্যাপারের দিকে একটু আমার মনে হয় যে এখনও সুযোগ আছে। বাজেট প্রকাশ হলেও এটাকে একটা রেকটিফিকেশন করার, একটা মডিফাই করার, একটা রিভিউ করার সুযোগ আছে, যেটা রিভিউ করলে পরে আমাদের দেশের সাধারণ জনগণ, আমরা ছোটোখাটো ব্যবসায়ীরা এই সুযোগটা পাবো, যাতে করে আমরা আমাদের দেশের চাহিদা পূরণে একটা বড় ধরনের ভূমিকা রাখতে পারি এবং স্বল্প মূল্যে মানুষের নাগালের কাছে আমরা পণ্য পৌঁছে দিতে পারি। এটা একটা দিক রয়েছে। নিশ্চয়ই জহিরুল হক ভূঁইয়া, আপনার কাছে আসবো। আমার সঙ্গে বন্দরনগরী চট্টগ্রাম থেকে খন্দকার বেলায়েত হোসেন রয়েছেন। খন্দকার বেলায়েতের কাছে একটু আবারও জানতে চাই যে প্রতিযোগিতার বাজার, অতিমারির কারণে আপনারা প্রতিযোগিতার বাজারে যারা আমাদের কম্পিটিটর তাদের কে ডিঙিয়ে আমরা কি ব্যবসাটা পরিচালনা করতে পেরেছি? এই 1.5 বছরে কি আমাদের প্রাপ্তি আছে কিনা? আর আরেকটি জিনিস জানতে চাই আপনার কাছে যে বিশেষায়িতভাবে যে আরএমজি সেক্টরে
কর ব্যবস্থাপনা আপনি কেমন দেখছেন, সেটিতে কোনো ধরনের রদবদল করা উচিত কিনা? আপনার প্রথম প্রসঙ্গে আছি যে আমাদের যারা কম্পিটিটর তাদের সাথে আমরা পারছি কিনা। হ্যাঁ, আসলে আমরা পারছি না সেটা বলবো না, কিন্তু আমরা যদি নীতিগত আরো কিছু সহায়তা পেয়ে থাকি আমাদের যথেষ্ট ভালো করার সুযোগ আছে। আমি এই প্রসঙ্গে আরেকটা কথা বলতে চাচ্ছি, যেমন আমরা জানেন যে আমাদের প্রায় গার্মেন্টসের সংখ্যা ছিল 6.5 থেকে 7,000। সেখান থেকে করোনা যখন শুরু হয় তখন ছিল 1900 মতো, ঢাকা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ 1900 মতো গার্মেন্টস আমাদের সচল। এরপরে করোনার দখলের পরে বিশেষ করে ক্ষুদ্র এবং মাঝারি যারা আছে তারা কিন্তু আসলে যেহেতু গ্রোথ কম, অর্ডার কম ছিল এবং ডিসকাউন্ট ডেফার্ড এটার লোড নিতে যে সমস্ত মেকাররা পারছিলেন না, বেশ কিছু ফ্যাক্টরি কিন্তু রুগ্ন এবং বন্ধ হয়ে গেছে। বন্ধ হয়ে যাওয়ার কথা যেটা একটা পরিসংখ্যানে আসছে, আমার এক ভাই বললেন যে প্রায় দারিদ্র, পুরনো দারিদ্র আছে, করোনায় কিন্তু নতুন কিছু দারিদ্র্যের জন্ম দিয়েছে। তেমনি ভাবে ওখানে একটা অংশ আমাদের গার্মেন্টস শিল্পেরও অনেক শ্রমিক তারা কিন্তু চাকরি হারিয়েছে। আমাদের কাছে বেশ কিছু পরিসংখ্যান আছে। তো ক্ষুদ্র এবং মাঝারি যারা আছে তো তাদেরকে আসলে তাদের, কারণ অভিজ্ঞতাটা খুব কস্টলি। কোনো ভাই 10 বছর, 15 বছর, 20 বছর যাবত ব্যবসা করে ওনারা যেমন এই ধরনের মানে অসুবিধার মধ্যে পড়ে কারখানা বন্ধ করে ওরা এই ব্যবসা থেকে এক্সিট চাচ্ছেন বা চলে যাচ্ছেন। তো আমার আসলে একটা চাওয়া যে অভিজ্ঞতা ইম্পোর্ট করা যায় না, এই জায়গাটায় যদি বাজেটের মধ্যে তাদেরকে ধরে রাখার জন্য, অথবা নতুন উদ্যোক্তা তৈরি হচ্ছে না, তো সুতরাং উদ্যোক্তা তৈরি করতে হবে, তারাও কিন্তু কর্মসংস্থান সৃষ্টিতে একটা সহায়ক ভূমিকা রাখবে। তো এই ধরনের বেশ কিছু ইম্পর্টেন্ট ব্যাপার এই বাজেটে আসলে আমরা আশা করেছিলাম। এটা হলো নাম্বার 1। তো সুতরাং যারা মোটামুটি ভালো আছেন তারা কোন রকম টিকে আছেন, যেহেতু তাদের ফাইন্যান্সিয়াল স্ট্রেংথ তুলনামূলক ক্ষুদ্র এবং মাঝারি থেকে বেটার। এবং আর যারা গ্রিন হাউস, গ্রিন ফ্যাক্টরি করছেন তারা কিন্তু গ্রিন পাচ্ছেন না। তো গ্রিন ফ্যাক্টরির জন্য আমাদের যারা আমাদের নীতি নির্ধারক আছেন তারাও ওই ব্যাপারেও একটু সচেতন হওয়া দরকার। তবে ভালো দিকও আছে, যেমন ধরেন বেশ কিছু পদক্ষেপ নিয়েছেন, যেমন আমি আপনাকে বলতে হচ্ছে ভ্যাট ফাঁকির জরিমানা কমিয়েছেন, ভ্যাটের ইন্টারেস্ট মানে ভ্যাট বকেয়ার যে ইন্টারেস্ট সেটা কমিয়েছেন। কিন্তু একটা ভালো দিক, যেমন গার্মেন্টস ডিজাইন এন্ড ফিনিশিং এর উপর পেশাগত প্রশিক্ষণ স্থাপিত প্রতিষ্ঠান সমূহকে 10 বছরের জন্য কর অব্যাহতির প্রস্তাব করা হয়েছে। তো আমি এতক্ষণ যে কথাগুলি বললাম, তো আসলে মাননীয় অর্থমন্ত্রী বা অথবা যারা নীতি নির্ধারক তারা কিন্তু বোঝেন, না বুঝলে ওনারা কিন্তু স্টেপগুলো নিতেন না। তো আসলে এবং শ্রমগণ শিল্পী হিসাবে আমার এই সেক্টরে সম্ভব নতুন কর্মসংস্থান তৈরি করা, নতুন উদ্যোক্তা তৈরি করা। তো সুতরাং এই ব্যাপারটা যত্ন সহকারে আরো খেয়াল রাখবেন। আপনার প্রসঙ্গ ছিল যারা আমাদের কম্পিটিটর তাদের থেকে পারছে কিনা। আসলে যারা আমাদের কম্পিটিটর তারা করোনার এফেক্ট আমাদের থেকে আর একটু ভয়াবহ করেছিল। আল্লাহর অশেষ রহমত, আমাদের শ্রমিকরা এফেক্ট না হওয়াতে আমরা কিন্তু মোটামুটি 5 to 7% গ্রোথ কম হলেও, 5 থেকে 7% গ্রোথ কম হওয়া মানে কস্টিং বাড়া। তা আমাদের সবাই কম বেশি যার যার লিয়েন ব্যাংকে কিছু কিলো দায় দেনা সৃষ্টি হয়েছে, সেটা অ্যাবজর্ব করেছে সরকার কর্তৃক স্বল্প সুদে ঋণ প্রণোদনা। তো সুতরাং এই করোনার শেষ কোথায়, করোনার মুক্ত বিশ্ব কবে হবে, ওই পর্যন্ত আমাদেরকে টিকে থাকার জন্য আমার মনে হয় এই ব্যাপারগুলি যদি সুযোগ থাকে আরেকটু উদার, আরেকটু যদি ছাড় দেয় তাহলে সক্ষমতা তৈরি হবে। পাশাপাশি আমি যে এতক্ষণ বললাম নতুন উদ্যোক্তার সৃষ্টি, নতুন কর্মসংস্থান, দারিদ্র বিমোচন, সবকিছু কিন্তু আমার এই শিল্পের মধ্যেই সম্ভব। আমি আপাতত আপনার অন্য কোনো প্রশ্ন না থাকলে এখানে ছাড়ছি।
নিশ্চয়ই খন্দকার বেলায়েত হোসেন, আপনি আমার সঙ্গেই থাকবেন, প্রত্যাশার কথা আরও জানতে চাইব। দর্শক একটু তথ্য জানাতে চাই যে এই যে বড় বাজেট, দেশের ইতিহাসের সবচেয়ে বড় বাজেট, এটির সরকার যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সেটি হচ্ছে মূল্যস্ফীতি 5.3% থাকবে আর করমুক্ত আয়ের সীমা বার্ষিক 3 লাখ টাকা করা হয়েছে। এই তথ্যগুলো সংযুক্ত করতে চাই। একই সঙ্গে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 7.2%। প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা 7.2%, এটি এই বাস্তবতায় কতটা বাস্তবায়নযোগ্য সেটি হয়তো সময়ই বলে দিবে। আবারও একটু ফিরতে চাই এম এ হানিফা আপনার কাছে। বড় একটি অংশ মোবাইল ফোনের অ্যাক্সেসরিজ বা পার্টসের ছাড়াও ইলেকট্রনিক্স গুডসের, সেখানে দেখা যাচ্ছে যে দেশীয় যে উদ্যোক্তা বা পণ্য উৎপাদনকারী যে প্রতিষ্ঠানগুলো আছে তারা যেগুলো আমদানি করেন কিংবা দেশেই তৈরি করছেন সেগুলোতে অনেকটা ছাড় দেওয়া হয়েছে। আমি একটু এই ইলেকট্রনিক্সের মার্কেটটা সম্পর্কেও আপনার কাছে একটু জানতে চাইছি। থ্যাংক ইউ ভেরি মাচ। আসলে আমি টোটাল দেখলাম ডিটেলসটা, যেখানে অলমোস্ট অটোমোবাইল মার্কেটটা, 2 হুইলার 3 হুইলার, তারপর 4 হুইলার, তারপর হচ্ছে আপনার হোম অ্যাপ্লায়েন্স আইটেমটা, তারপর কিচেন আইটেমটা, তারপর হচ্ছে আমাদের ডিভাইস সেক্টর, আইওটির যে পার্টটা আছে, এখানে টোটাল অলমোস্ট ম্যাক্সিমামের উপর দেখলাম প্রস্তাব করা হচ্ছে 10 ইয়ার্সের কর অব্যাহতি। রাইট, এটা এবং এটা আশার ছিল না। ওভারঅল যদি বলি আইসিটি সেক্টরে একটা বড় ধরনের রেভলিউশন মনে হয় সামনের দিকে হতে যাচ্ছে। সো গভর্নমেন্টের যে ডিজিটালাইজেশনের যে চিন্তা চেতনা এই বাজেটে আমার মনে হয় সেটা অনেকটাই ফুটে উঠেছে। কারণ বাংলাদেশের মার্কেটে আমরা 10 ইয়ার্সের কর অব্যাহতি গভর্নমেন্ট থেকে প্রপোজাল আসবে, এটা বড় ধরনের আসলে সাহস বা মানে প্রি প্ল্যান্ড কমপ্লিট না হলে এটা করার কথা না। কারণ হচ্ছে যে টোটাল ইলেকট্রিক বা এই আইসিটির টোটাল পার্টের সাথে অলমোস্ট দেখলাম 80%-এর সাথে এই পার্টটা করা হয়েছে। আর আমাদের মোবাইল ফোন যেটা বললাম যে টোটাল আপ করা হয়েছে, মানে কি টোটাল চাচ্ছে গভর্নমেন্ট যে দেশের মধ্যে প্রোডাকশনটা হোক। সো এখানে আসলে ওভারঅল আমার মনে হচ্ছে মানুষের ইন্টিগ্রেশনটা আর হচ্ছে এমপ্লয়মেন্ট জেনারেশনটা অনেক হাই হবে। কারণ দেশীয়ভাবে যেটা জেনারেট করতে হচ্ছে, তার মানে বাইরের সমস্ত কোম্পানিগুলো দেশে এখন ম্যানুফ্যাকচারিং করতে হবে। ম্যানুফ্যাকচারিং করা মানে বড় ধরনের একটা ইনভেস্টমেন্ট বাংলাদেশে জেনারেট হবে, ফার্স্ট ওয়ান। আর টোটাল এই ম্যানুফ্যাকচারিং অর্গানাইজেশনগুলোর সাথে অনেকটা বড় ধরনের এমপ্লয়মেন্ট জেনারেশন চলে আসবে। কারণ আমরা আসলে টোটাল গত বছর যখন হচ্ছে ফার্স্টে মার্চের 26 তারিখে যখন লকডাউন করা হলো, আমরা আসলে সেলস মার্কেটিংয়ে আমি যেহেতু কাজ করি, সো ওই জায়গাটা আমাদের ক্লিয়ারলি জানা আছে যে আমার ফ্রন্টলাইন সোলজার সবাইকে ডিক্লেয়ার করা হয়। আমার মনে হয় সেলস মার্কেটিংকেও ডিক্লেয়ার করা উচিত। কারণ ঝড় বৃষ্টি যতই থাক প্রত্যেকটা জায়গায় দ্বার কোঠায় গিয়ে, প্রত্যেকটা জায়গায় দোকানে গিয়ে কিন্তু সেল করতে হয় সেলস মার্কেটিংয়ের লোকজনকে। সো ফার্স্ট টাইম আমরা একটু কনফিউজ ছিলাম, কারণ কোম্পানিগুলো আসলে প্রোডাকশন স্টেজে 1-2-3 মাস সাপোর্ট দিতে পারে, বাট একটা পর্যায়ে গিয়ে দেওয়া তাদের জন্য টাফ হয়ে যায়। সো ওই সময়টা মনে হচ্ছিল যে আসলে এমপ্লয়মেন্ট জেনারেশনটা কী অবস্থা হবে। এবং আমি লাস্ট একটা জার্নালের মধ্যেও দেখলাম যে অলমোস্ট বাংলাদেশের ভাইয়াও যেমন বলছিল যে দ্বিগুণ হয়ে গেছে বাংলাদেশের দরিদ্র হারটা। প্লাস হচ্ছে আমি আর একটা পার্টে দেখলাম যে প্রায় 1 কোটির মতো হচ্ছে লোক নতুন করে দারিদ্র্যসীমার নিচে চলে গেছে। প্লাস হচ্ছে 80% লোক, আমি বলবো 90%, 80-90% লোকের টোটাল ইনকামটা কমে গেছে। এই যে বড় ধরনের একটা ডিজাস্টার। তবে আশার আলো হচ্ছে গত মাসে আমি সেন্টার ফর পলিসি ডায়ালগের একটা জার্নালে দেখলাম যে গত বছর যেটা মার্চ, এপ্রিল এবং মেতে এই যে আনএমপ্লয়মেন্টের যে রেটটা হঠাৎ করে প্রায় 1 কোটি লোক নতুন করে দারিদ্র্যসীমার নিচে চলে গেছে, 80% লোকের টোটাল হচ্ছে ইনকামটা কমে গেছে। যাদের চাকরি হারিয়েছিল তাদের আবার 90% প্লাস এবছর ফেব্রুয়ারির মধ্যে চাকরি পেয়েছে। সো দ্যাটস এ গুড সাইন। তো আমার মনে হয় এমপ্লয়মেন্টের যে জেনারেশনের যে পার্টটা আছে, নতুন করে এই বাজেটটা ইলেকট্রনিক এবং ওভারঅল আইসিটি পার্টের মধ্যে যে বাংলাদেশি ম্যানুফ্যাকচারিংয়ে যে সাপোর্টটা গভর্নমেন্ট দিচ্ছে, তার মানে চাচ্ছে গভর্নমেন্ট যে বাংলাদেশে এমপ্লয়মেন্ট জেনারেশনটা হাই হোক এবং বাইরের সমস্ত ইনভেস্টমেন্টটা বাংলাদেশই করুক। বাংলাদেশ নতুনভাবে সারা বিশ্বের মধ্যে এখান থেকে যাতে এক্সপোর্ট হয় প্রত্যেকটা ডিভাইস। আমরা বলবো মোবাইল ফোন অলরেডি আমরা শুরু করছি, এবং হচ্ছে আমাদের ইলেকট্রনিক ডিভাইসগুলো আমরা দেখলাম বিভিন্ন অর্গানাইজেশন, ওয়ালটন, তারপর হচ্ছে লোকাল কোম্পানির মধ্যে আমাদের প্রাণ বা আরও যারা আছে, এই সমস্ত কোম্পানিগুলো রিক্রিয়েশন বা তাদের ইমপ্রেশন দেখে ভালো লাগছে যে বাংলাদেশের সমস্ত ম্যানুফ্যাকচারিং যারা আছে সবাইকেই গভর্নমেন্ট একই লেভেলে নিয়ে সারা বিশ্বে বাংলাদেশ যাতে প্রতিনিধিত্ব করে এই ধরনের একটা বাজেট সম্ভব দিয়েছে আমার মনে হয়। নিশ্চয়ই ব্যবসা পরিচালনার ক্ষেত্রে সেটি নিশ্চয়ই সহায়ক হবে। দর্শক, আপনারা দেখছেন এই মুহূর্তে দীপ্ত টিভির সাপ্তাহিক আয়োজন নিটোল টাটা বিজট্রেন্ডস। একটা ছোট্ট বিরতি নিচ্ছি, তারপরেই এই যে অগ্রগতির বাংলাদেশ, সেই বাংলাদেশকে কোথায় দেখতে চাই আর 10 বা 2 দশক পর, সেটি নিয়ে একটু আলোচনা করেই আসলে আজকের আয়োজন শেষ করতে চাই। একটা বিরতি নিচ্ছে, আমার সঙ্গেই থাকবেন নিশ্চয়ই।
দর্শক বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের নিটল টাটা বিচ ট্রেন্ডসে, এবং আমার সঙ্গে তিনজন অতিথি রয়েছেন। বন্দরনগরী চট্টগ্রাম থেকে খন্দকার বেলায়েত হোসেন রয়েছেন, তিনি সাবেক পরিচালক বিজিএমএ। তার কাছে আবারও বিরতির পর একটু ফিরতে চাই। আপনার সঙ্গে কথা হচ্ছিল, আপনি বলছিলেন যে পুরো যে বৈশ্বিক প্রেক্ষাপটে এক ধরনের অতিমারি চলছে এবং এর মধ্যেই বাজারে টিকে থাকতে হচ্ছে। আপনি বলছিলেন বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ রয়েছে, কিন্তু আমি একটু জানতে চাই যে চীন এবং আমেরিকা, তারা তো বড় দুই পরাশক্তি এবং তাদের মধ্যে ব্যবসায়িক দ্বন্দ্ব হয়ে থাকে সব সময়, এবং এই দুই পরাশক্তির কে সন্তোষ করেই আমাদেরকে এই ব্যবসায় টিকে থাকতে হয়, বা আমাদের আশেপাশে অনেক বন্ধুরাষ্ট্র আছে, তারাও আবার আমাদের কম্পিটিটর। সেটি আসলে কত বড় চ্যালেঞ্জ আমাদের জন্য ব্যবসা করার ক্ষেত্রে আপনার সেক্টরে, সে বিষয়ে একটু যদি আমাকে বলতেন। হ্যাঁ, সম্প্রতি চীন এবং ইউএস এর যে একটা বাণিজ্যিক যুদ্ধ, তো যেহেতু আমাদের সাথে চীনেরও একটা সম্পর্ক আছে, আবার চীনও কিন্তু আমাদের কম্পিটিটর কোনো কোনো ক্ষেত্রে, কোনো কোনো আইটেমে, আবার আমেরিকা হয়তো আমাদের জন্য বায়ার। তো তাদের যে বাণিজ্য মানে যেটা যুদ্ধ গেল, তো আমরা একটু আমরা আশাবাদী হয়েছিলাম যদি ওখান থেকে কোনো একটা বেনিফিট আমাদের এই সেক্টর আরএনজি সেক্টর পায়। আসলে আমরা কিছুটা কিঞ্চিত লাভবান, কিন্তু সবচেয়ে চোখে পড়ার মতো, নজর কাড়ার মতো গেইনার হয়েছে ভিয়েতনাম। তো সুতরাং কথাটা এই জন্য তুললাম, তা আমাদের এখন ভাবা উচিত ভিয়েতনাম পারলো কেন পারলো। তাদের ট্যাক্স, তাদের ভ্যাট, আদার্স অ্যান্ড অন্যান্য ফ্যাক্টরি ওভারহেড বা ফ্যাক্টরি প্রোডাক্ট কস্ট রিলেটেড সাথে আমরাও যদি কম্পেয়ার করি, সেই সুযোগ সুবিধাটা আমরাও পাই। সুতরাং আমরাও মনে হচ্ছে সে ভিয়েতনামকে টপকানো কোনো ব্যাপার না। খন্দকার বেলায়েত হোসেন, আপনার এই প্রত্যাশা নিয়েই আসলে আপনার কাছ থেকে বিদায় নিতে চাই। আপনি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, আপনি আলোচনায় আমার সঙ্গে বন্দরনগরী চট্টগ্রাম থেকে যোগ দিয়েছিলেন। আপনি ভালো থাকবেন। নিশ্চয়ই অন্য কোনো দিন হয়তো আপনার সঙ্গে আলোচনায় আবারও যুক্ত হতে পারবো। আমি আবার একটি স্টুডিওতে ফিরতে চাই। মোহাম্মদ জহিরুল হক ভূঁইয়া, মহাসচিব বাংলাদেশ দোকান মালিক সমিতি। আপনি বলছিলেন যে এই বাজেট তো 365 দিনের জন্য, এই বড় বাজেট, এর পরের বাজেট হয়তো দেশের ইতিহাসের সবচেয়ে বড় আরেকটি বাজেট হবে। চ্যালেঞ্জ রয়েছে দক্ষ কর্মসংস্থান সৃষ্টি বা কর্মী তৈরির, যেমনটা এম এ হানিফ ভাই বলছিলেন। চ্যালেঞ্জ যেহেতু রয়েছে এবং এখনও বাজেট যেহেতু সংসদে পাশ হয়নি, আপনাদের প্রত্যাশাও রয়েছে। তো ব্যবসা পরিচালনার ক্ষেত্রে প্রতিবন্ধকতা তো বললেন আপনি, প্রত্যাশা কতটুকু পূরণ হলো আসলে? ধন্যবাদ আপনাকে। আসলে গত 1 বছর 6 মাস যাবৎ ধরেন লকডাউন সহ মহামারীর কারণে আমাদের অনেক আর্থিক ক্ষতি হয়েছে। আমরা গত 1 বছরের মধ্যে, 1.5 বছরের মধ্যে আমাদের 3টা ঈদ গেছে, 2টা পয়লা বৈশাখ গেছে এবং একটা দুর্গাপূজা গেছে। এই সমস্ত অনুষ্ঠানগুলোর জন্য আমাদের বিভিন্ন সময় আমাদের দোকান মালিকরা যারা এই সমস্ত ব্যবসায় জড়িত, এই যেমন পোশাক, জুতা, এইগুলো এই প্রত্যেকটা উৎসবকে কেন্দ্র করে উৎসবের যে কারণে ভিন্নতা দেখা যায়। পয়লা বৈশাখের পোশাকের ধরন থাকে একরকম, সেক্ষেত্রে আমাদের বিনিয়োগ থাকে ওইটার জন্য। আবার যখন ঈদুল ফিতর আসে, এখানেও আমাদের কাস্টমার ভোক্তার পছন্দ অনুযায়ী বিনিয়োগ করতে হয়, এটার মধ্যেও একটা ভিন্নতা আছে। সে পরিশেষে দুর্গাপূজারও কিন্তু একটা মার্কেট আছে। দুর্গাপূজার যারা ভোক্তা, যে সমস্ত ভোক্তা দুর্গাপূজা আমাদের হিন্দু সম্প্রদায়, তাদেরও কিন্তু একটা ভিন্ন পছন্দ আছে। তো আপনি দেখেছেন যে এই গত 1.5 বছরে আমরা কিন্তু এই উৎসবগুলোতে ভালোভাবে কিন্তু আমরা দোকানপাট খোলা রেখে ব্যবসা বাণিজ্য পরিচালনা করতে পারিনি। অনেকাংশে গত বছর আমরা ধরেন মার্চ মাসের 25 তারিখ থেকে আমরা আমাদের দোকানপাট বন্ধ ঘোষণা করলাম। সরকার তার পরের দিন 26শে মার্চ থেকে বন্ধ ঘোষণা করলো। সেখানে 2 মাস আমরা ব্যবসা করতে পারিনি, আমাদের কর্মচারীরা অত্যন্ত কষ্টে ছিল। তারপরেও শেষ দিকে ঈদের 10 দিন আগে যখন মাননীয় প্রধানমন্ত্রী এই দোকানপাট খুলে দিলেন, আমাদের দুরবস্থার কথা বিবেচনা করে কিছুটা হলেও আমরা মানে নিঃশ্বাস ফেলতে পেরেছি। কিছুটা হলেও আমরা আমাদের কর্মচারীদের এই জন্য কিছুটা মানে তাদের এই জীবিকা নির্বাহের জন্য কিছু অর্থ যোগান দিতে পেরেছি। ঠিক এই বছরও একই অবস্থা। দ্বিতীয় ওয়েভের সময় আপনার আসলো আমাদের
ঈদ উল ফিতর এবং পয়লা বৈশাখে আমরা ব্যবসা করতেই পারিনি, এবং ঈদ উল ফিতরও এই পাইকারি ব্যবসায়ী যারা তারা ব্যবসা করতে পারে নাই, তারা জাস্ট ঈদের 70 দিন আগে দোকানপাট খুলে দেওয়া হলো, খুচরা পর্যায়ে কিছু বেচা কিনা হয়েছে, যেখান থেকে আমরা অতি ক্ষুদ্র ব্যবসায়ীরা কিছুটা হইলেও নিজেদের নিঃশ্বাস ফেলতে পেরেছি, কিছুটা কষ্টটা আমাদের লাঘব হয়েছে। পাশাপাশি আমাদের কর্মচারীদেরকেও আমরা কিছুটা বেতন বোনাস দিয়ে মানে তাদের জীবিকা নির্বাহের পথটা সহজ করতে পেরেছি। তো এখন আমরা আমাদের যে প্রত্যাশা, যে আগে মাননীয় প্রধানমন্ত্রী 2041-এর যে ঘোষণা করেছে, আমরা সেটাকে অত্যন্ত আশাবাদী, সেই ব্যাপারে আমরা অত্যন্ত আশাবাদী। ইতিমধ্যে আপনি দেখতে পাবেন মাননীয় প্রধানমন্ত্রীর দুঃসাহসিক নেতৃত্বের কারণে অনেকগুলো মেগা প্রজেক্ট চলমান রয়েছে, যেগুলির নির্মাণ কাজ চলমান, এবং আমি আশা করি এই যে ধরেন ঢাকা শহরে যে পাতাল রেল এবং আমাদের গভীর সমুদ্র বন্দর, পায়রা সমুদ্র বন্দর, তারপরে আমাদের যে পদ্মা ব্রিজ, এই সমস্ত এই বড় বড় প্রজেক্টের কাজ আল্লাহর রহমতে খুব কম সময়ের মধ্যে শেষ হইতে যাবে বলে আমার বিশ্বাস। এবং এইটা শেষ হয়ে গেলে এগুলো যখন আমরা আমাদের ব্যবহারের আওতায় নিয়ে আসতে পারবো, আমি আশা করি এখান থেকে সরকার অনেক রাজস্ব পাবে। এবং ইতিমধ্যে আমরা যেহেতু স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে প্রবেশ করেছি, উন্নয়নশীল দেশের অভ্যন্তরে আমরা প্রবেশ করেছি, আমরা আশা করছি যে একটা পর্যায়ে আমরা উন্নত দেশের এই সর্বোচ্চ চূড়ায় আমরা আরোহণ করতে পারবো, যদি সেই ধারাবাহিকভাবে আমাদের দেশীয় শিল্পকে উৎসাহিত করার জন্য দেশে বিনিয়োগ বান্ধব পরিবেশ সৃষ্টি করা হয়, এবং দেশে যখন শিল্প প্রতিষ্ঠিত হবে সেই সাথে আপনার আমাদের কর্মসংস্থানের একটা ব্যবস্থা হবে, এমপ্লয়মেন্ট জেনারেট করবে, তো আমাদের দারিদ্রতাও কিছুটা বিমোচন হবে, পার ক্যাপিটা ইনকাম বাড়বে, সেই সাথে ইনশাল্লাহ আমরা একটা মানে উন্নয়নশীল দেশ থেকে উন্নত জীবনযাপনের প্রত্যাশা আমরা আশা করছি যে আমরা ইনশাল্লাহ 2041 সাল নাগাদ আমরা অনেক উন্নত দেশের মতো, আমরাও চায়নার মতো সেই উন্নত দেশে রূপান্তরিত হতে পারবো। আর প্রত্যাশা থাকবে অতিমারি কাটিয়ে ব্যবসায় গতি ফিরবে, নিশ্চয়ই দেশের অর্থনীতিও চাঙ্গা হবে। আবার একটু ফিরতে চাই স্টুডিওতে, MA হানিফ আপনার কাছে, যে বাংলাদেশকে আসলে কয়েক দশক পর আপনি কোথায় দেখতে পাচ্ছেন আসলে? অ্যাগেন থ্যাংক ইউ ভেরি মাচ। বাংলাদেশ আসলে আমি খুবই আশাবাদী লোক সবসময়, কারণ হচ্ছে যে আমার যেটা মনে হয় যে গত বছরের মার্চের 26 তারিখ থেকে যেটা করোনা চলতে ছিল এই পর্যন্ত যেটা হয়েছে বাংলাদেশের জন্য এটা ব্লেসিং বলবো, কারণ এর চেয়ে বড় ডিজাস্টার আপনার আমার অথবা প্রাতিষ্ঠানিক অথবা সাংসারিক প্রত্যেকের লাইফে ঘটতে পারতো। আমরা অফিসিয়ালি সবসময় আলোচনা করি যে যা হয়েছে মনে করতে হবে এর চেয়ে অনেক নেগেটিভ ঘটতে পারতো, যেহেতু ঘটেনি এটাকে অ্যাকসেপ্ট করে নিতে হবে, করে নেক্সট ওয়ে ফরওয়ার্ড সামনের দিনগুলো চিন্তা করতে হবে, তাহলে লাইফে সামনের দিকে চিন্তা করা যাবে। আমি যেহেতু মোবাইল ফোন পার্টটাতে অলমোস্ট প্রায় 19 বছর থেকে আছি, আমার লাইফের অলমোস্ট 90% সময় হচ্ছে মোবাইল ফোন দিচ্ছি। সো মোবাইল ফোন সেক্টরটার যারা শুনছেন আজকের এই অনুষ্ঠানটা, তাদের উদ্দেশ্যে আমি বলবো মোবাইল ফোন মার্কেটটা বাংলাদেশে 70% হচ্ছে এখনও ফিচার ফোন আর 30% হচ্ছে স্মার্টফোন, কিন্তু গ্লোবাল আসপেক্টে যদি চিন্তা করেন 80% প্লাস হচ্ছে স্মার্টফোন, 20% লেস দ্যান 20% হচ্ছে ফিচার ফোন। সো এই টোটাল ফিচার ফোনের মার্কেটটা কিন্তু স্মার্টফোনে শিফট হবেই, এবং গভর্নমেন্টের কারেন্ট পলিসিগুলো যেভাবে দেখছি সেভাবে আমার মনে হচ্ছে 2025 সালের মধ্যে, এখন হচ্ছে 2021 সালে বর্তমান স্মার্টফোন এবং ফিচার ফোনের যে কম্পোজিশনটা, সেখানে 2020 সালে ছিল 27% হচ্ছে স্মার্টফোন, 73% ছিল হচ্ছে ফিচার ফোন। 2021 সালে আমাদের প্রজেকশনে 27% স্মার্টফোনটা সেটা হয়ে যাবে হচ্ছে 35-এর মতো, তারপর হচ্ছে 2022 সালে সেটা হবে হচ্ছে 38-এর মতো, 23 সালে গিয়ে হয়ে যাবে সেটা হচ্ছে 42-এর মতো, এবং 24-25-এর মধ্যে 45 বা 50-তে চলে যাবে ডিরেক্ট স্মার্টফোন। এবং পাশাপাশি যে ফিচার ফোনটা আছে, এই ফিচার ফোনটাও আসলে 2G বর্তমান যেটা আছে, এটা 2Gটাও 4Gতে শিফট করে যাবে, সেটা হয়তো বা 4G ফিচার ফোন, 4G কায়োস ডিভাইস যেটা আছে, কারণ ডিজিটালাইজেশনের জন্য এটা গভর্নমেন্ট বা আমাদের নিজেদের প্রয়োজনে করতে হবে। সো আমার যেটা মনে হচ্ছে 2025 সালের মধ্যে বাংলাদেশ 100% 4G ফোনে চলে যাবে, যেখানে টোটাল ডিজিটালাইজেশনের নতুন একটা অধ্যায় রচিত হবে। এই জায়গাটাতে পিপুল আসপেক্টে আমরা যদি বলি, সমস্ত ব্যবসায়ী, উনিও যেহেতু ব্যবসার আসপেক্টে বললো, মোবাইল ফোন ব্যবসায় যারা জড়িত আছেন বা যারা চাকরি করছি তাদের উদ্দেশ্যে বলবো যে মোবাইল ফোন মার্কেটের 90% প্লাস হচ্ছে রিপ্লেসমেন্ট মার্কেট, কারণ মোবাইল ফোন এমন একটা ডিভাইস যে রিপ্লেসমেন্ট মার্কেট কি, আপনি মোবাইল ফোনটা পারচেস করেছেন, এটা ছাড়া আপনি একদিন থাকবেন চিন্তা করতে পারবেন না। সো রিপ্লেসমেন্ট মার্কেট এই অর্থে যে স্মার্টফোনের এভারেজ লাইফ সাইকেল হচ্ছে 2.5 থেকে 3 বছর চলে, ফিচার ফোনের এভারেজ লাইফ সাইকেল হচ্ছে 3 থেকে 3.5 বছর, তার মানে এভারেজ হচ্ছে কত বছর?
3 বছর একটা মোবাইল ফোন যদি আমি লাইফ সাইকেল ধরি, বাংলাদেশে মোবাইল ফোন আছে কত? প্রায় 12 কোটির মতো। সো 12 কোটিকে যদি আমি 3 বছর লাইফ সাইকেল দিয়ে ডিভাইড করি, অলমোস্ট 4 কোটি মোবাইল ফোন আপনার রিপ্লেসমেন্টে কিনতে হবে। কারণ যে মানুষটা একবার মোবাইল ফোন ইউজ করা শুরু করেছে, সে মানুষটা মোবাইল ফোন ছাড়া যদি 5 দিন থাকে, তাকে অনেক ভ্যালুয়েবল মনে হয়। না জানি আমার কত উৎসাহী একটা লোক, আমার ওয়াইফ, আমার প্রেমিকা, আমার বোধহয় দাদা ফোন দিয়েছিল পায়নি, এই যে নিজেকে অনেক ভিআইপি ভাব মনে হয়, কিন্তু ঠিক কি না? আগে যখন মোবাইল ফোন ছিল না তখন কিন্তু আমরা এই ইমপ্রেশনটা আসেনি। সো মোবাইল ফোন যারা ইউজ করছে তারা কখনোই মোবাইল ফোন ছাড়তে পারবে না। এটাকে আমি বলি মরকের একটা ডিভাইসের মতো। সো এই জায়গাটা যেহেতু মোবাইল ফোন ছাড়া আমাদের থাকা সম্ভব না, সেহেতু এই মোবাইল ফোনটা কন্টিনিউ মানুষ ইউজ করছে। আর যেটা আছে, শুধু এই মোবাইল ফোন এই ইউজার সংখ্যা থাকলেও যে রিপ্লেসমেন্ট মার্কেট, এটা 90% প্লাস মার্কেটকে পেনিট্রেট করে। সো এখানে মোবাইল ফোন মার্কেট চাইলেই 6 মাস প্যান্ডেমিক সিচুয়েশন আছে বলে, খারাপ হচ্ছে বলে মার্কেট ফিউচারে চলবে না, এটা ভাবার কোনো অবকাশ নেই। আমাদের যেমন গত বছরে হচ্ছে, হঠাৎ করে দেখলাম মার্চ এপ্রিল 2 মাস যখন হঠাৎ করে বিজনেসটা খারাপ হলো, মে থেকে হঠাৎ করে এমনভাবে রান করলো যে গত 4 বছরের ইতিহাসকে জাস্ট ওভারটেক করে গেছে। এবছর আবার ওভারঅল সেকেন্ড প্যান্ডেমিকে মনে হচ্ছে যে পিপলের পারসেপশনটা আদার্স পার্সেস একটু বেশি চলে গেছে। মোবাইল ফোনের ওভারঅল মার্কেটটা লাস্ট কাপল অফ মান্থ হচ্ছে একটু স্ট্রাগল করছে। বাট আমি টোটাল মোবাইল ফোন সেক্টরে যারা চাকরি করছেন, যারা ব্যবসায় আছেন, তাদের রিকোয়েস্ট করব, মোবাইল ফোন যাদের হয়েছে আজকে যদি চেঞ্জ না করে, কালকে তারা চেঞ্জ করবেই। কারণ লাইফ সাইকেলের উপরে কেউ মোবাইল ফোন ইউজ করবে না। সো ওভারঅল মোবাইল ফোন সেক্টরটা বাংলাদেশে যেভাবে পিপলকে কানেক্ট করছে, গভর্নমেন্ট যেভাবে সাপোর্ট করছে, গভর্নমেন্টের দুইটা পার্টে আমি একটা মিনিট একটু সময় নেব। যে 4Gকে পেনিট্রেট করার জন্য আমরা সবাই মিলে কাজ করছি। এই জায়গাটাতে আমার মনে হয় 3টা সাপোর্ট যদি হয়, আমরা যারা ডিভাইস ফোন ম্যানুফ্যাকচারিংয়ের সাথে জড়িত আছি তাদের জন্য সবচেয়ে বেটার হবে। নাম্বার 1 হচ্ছে 4G পেনিট্রেট করার জন্য সাফিসিয়েন্ট কাস্টমার অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে হবে। 1 নাম্বার হচ্ছে কাস্টমার অ্যাওয়ারনেস। সেকেন্ড ওয়ান হচ্ছে শুধু অ্যাওয়ারনেস ক্রিয়েট করলে হবে না, প্রপার এক্সপিরিয়েন্স দিতে হবে। ইন্ডিয়াতে যেমন হচ্ছে প্রথম 4G যখন আসে তখন ফ্রি এক্সপিরিয়েন্স বুথ করে দিয়েছিল, 3 মাস টানা আপনি বসে বসে এক্সপিরিয়েন্স করেন 4G, কোনো টাকা পয়সা নেয়নি। সো বাংলাদেশে ওই জায়গাটাতে যদি আমরা গভর্নমেন্ট প্লাস অপারেটরদেরকে মিলে আমরা 4Gকে প্রপার এক্সপিরিয়েন্স পাওয়ার জন্য কাস্টমারকে অ্যাওয়ার করি, আমরা হয়তো বা বিভিন্ন থানা লেভেলে আমাদের ব্যান্ডউইথ আছে, আমাদের বলা হচ্ছে ওখানে টাওয়ার আছে, কিন্তু রিয়েল এক্সপিরিয়েন্স আসলে কাস্টমার 4G পাচ্ছে কিনা, কেন কাস্টমার 3G থেকে 4Gতে যেতে চাচ্ছে না, কেন সে স্মার্টফোন ইউজ করতে চাচ্ছে না, তাকে একটু এডুকেট করা, একটু গ্রাম অঞ্চলে ঢোকা, তাদেরকে একটু উঠান বৈঠক করা, 4Gর রিয়েল এক্সপিরিয়েন্সটাকে এডুকেট করা। আমরা যদি ফিচার ফোন দিয়েও বলি যে না, ভয়েস কল দিয়ে আমরা শুরু করলাম, ভয়েস কল 6 মাসের জন্য ফ্রি, সবাই 4Gকে এক্সপিরিয়েন্সটা করুন। সো এই জায়গাটাতে অপারেটর একটু দায়িত্ব নিতে হবে। সেকেন্ড ওয়ান হচ্ছে গভর্নমেন্টকে 4Gর পেনিট্রেশনের জন্য 4G রিলেটেড হ্যান্ডসেট, লো ইনকাম গ্রুপ 10,000 টাকার নিচের যে স্মার্টফোনটা আছে ওই জায়গাটায় আমার মনে হয় ট্যাক্স ভ্যাট ডিউটি ফ্রি করে অ্যাটলিস্ট 5 ইয়ার্স জাস্ট মার্কেটটা পেনিট্রেট করতে হবে। থার্ড ওয়ান হচ্ছে আমাদের ফাইন্যান্সিয়াল যে সেক্টরগুলো আছে, আমরা প্রয়োজন বোধে গ্রামে যে লোকটা 2,000 টাকার ফোন কিনতে পারে না, তাকে 12 মাসের ইনস্টলমেন্টে আমরা দিয়ে দিলাম। বাট ওই জায়গাটাতে অবশ্যই ফাইন্যান্সিয়াল কিছু অর্গানাইজেশনকে হেল্প করতে হবে এবং ওখানে লক সিস্টেম থাকতে হবে, যাতে যদি পে না করে তাহলে অটোমেটিক্যালি লক হয়ে যাবে। সো এই 3টা পার্ট যদি করে, আর স্মার্টফোনের যে গ্রে মার্কেট বা অবৈধ মার্কেট যেটা আছে, এটা গভর্নমেন্ট যেভাবে ইনিশিয়েটিভ নিচ্ছে, এটা যদি প্রপারলি এক্সিকিউশন হয়, আমি বলছি প্রপারলি, নট কাগজে কলমে, প্রপার এক্সিকিউশনের জন্য মার্কেট অডিট, রিটেল অডিট এবং রিয়েল এক্সিকিউশনে যদি এবছরের মধ্যে শিফট করতে পারে, টোটাল মোবাইল ফোন মার্কেটে যারা আমরা বৈধভাবে বিজনেস করছি তারা ইনশাল্লাহ নেক্সট ওয়ে ফরওয়ার্ড বাংলাদেশের ডিজিটালাইজেশনে অনেক বড় ভ্যালু অ্যাড করতে পারবো। নিশ্চয়ই, অসংখ্য ধন্যবাদ এম এ হানিফ আপনাকে, আপনি আমার সঙ্গে যোগ দিয়েছিলেন, একই সঙ্গে মোহাম্মদ জহিরুল হক ভূঁইয়া আপনিও যোগ দিয়েছিলেন। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। অপার সম্ভাবনার বাংলাদেশের অর্থনীতির কথা শুনছিলাম আপনাদের কাছে, নিশ্চয়ই আমাদের প্রত্যাশা এমনটাই। তবে বাজেটের যেহেতু অনুষ্ঠান, দর্শকদের একটু তথ্য জানাতে চাই যে নারী উদ্যোক্তাদের করমুক্ত আয়সীমা বেড়ে 70 লাখ টাকা করেছেন অর্থমন্ত্রী, এটি একটি ভালো খবর। একই সঙ্গে প্রতিবারই চলছে, অর্থাৎ করোনাকালে স্বাস্থ্য খাতে এবার বরাদ্দ 32,731 কোটি টাকা দিয়েছেন সরকারের যারা সংশ্লিষ্ট রয়েছেন। এর বাইরেও করোনা মোকাবেলায় প্রায় 10,000 কোটি টাকার বরাদ্দ বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিয়েছেন, যেটি আশার খবর। নিশ্চয়ই এই অতিমারিকে কাটিয়ে আমরা জয় করতে পারবো, স্বাভাবিক হবে জীবন এবং ব্যবসা বাণিজ্যে গতি ফিরবে, সেই প্রত্যাশায় আজকের নিটোল টাটা বিজট্রেন্ডস আজকের মতো এখানেই শেষ করছি। আগামী সপ্তাহে নিশ্চয়ই আবারও দেখা হবে, সেই পর্যন্ত সঙ্গেই থাকবেন দীপ্ত টেলিভিশনের।